করে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। তাছাড়া প্যানিক সিচুয়েশনে পড়লে তাদের জন্য এই জিমে জয়েন করে কিছু মাসেলও গেইন করেন এবং রীতিমতো রেসিং ট্র্যাক বানিয়ে ফেলেন। এই জন্য পাহাড় বা উঁচু নিচু রাস্তা এদের জন্য কোনো ব্যাপারই না। এই রাইডারগুলোই পরবর্তীতে এই বাইকের বদনাম করা শুরু করবে বা ব্যাড রিভিউ দিতে শুরু করবে। 35 বা 36 মাইলেজ পাওয়া যায়, এটা অবশ্যই শুধু ভালো না, বরং এটাকে সুপার ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই ইফাদ অটোকে অনেক ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শুরু করতেছি, কারণ তারা বাংলাদেশের মার্কেটে একটা জাস্টিফাইড প্রাইসে এই রয়্যাল মানুষদের হাতে তুলে দিতে যাচ্ছে। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের মার্কেটে নতুন হলেও এটা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং পৃথিবীর অনেক দেশে এটা বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড। এই বাইকটার আলাদা সেগমেন্টেশন আছে। তো অনেকে আছেন যারা হুজুকে বা হাইপে মাথা হাত পা সব দিয়ে ঝুঁকছেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এই বাইক অনেকের রাইডিং স্টাইলের সাথে এবং তাদের প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে, যে কারণে ছয় ধরনের অ্যাসিড টেস্ট বিবেচনায় রেখে এই বাইক পারচেস করবেন। এখানে ব্র্যান্ডকে কোনো প্রকারে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। রয়্যাল এনফিল্ড অবশ্যই একটা রয়্যাল প্রোডাক্ট এবং অনেক পছন্দের একটা ব্র্যান্ড। তো কিন্তু শুধুমাত্র হাইপের কারণে এই সেগমেন্টের বাইকার যারা না, তারা যদি এটার পিছনে দৌড়ান তাহলে কিন্তু অবশ্যই বা ইন ফিউচার আপনাকে পস্তাতে হতে পারে। প্রথমে চলে আসি নাম্বার 1, নতুন এবং অনভিজ্ঞ চালক যারা সদ্য বাইক রাইড করা শিখেছেন এবং বাইক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রয়্যাল এনফিল্ড বাইকের ওয়েট এবং এর লো এন্ড টর্কের ইঞ্জিনের পাওয়ারফুল যে টর্ক পাওয়া যাবে, এটা নিয়ন্ত্রণ করা তাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। তাছাড়া প্যানিক সিচুয়েশনে পড়লে তাদের জন্য এই হায়ার সিসি বাইক কন্ট্রোল করা সম্ভব হবে না, যেহেতু তাদের রাইডিং অভিজ্ঞতা খুব বেশি নেই। সেক্ষেত্রে অবশ্যই নতুন চালকদের যদি রয়্যাল এনফিল্ড নিতেই হয়, তাহলে অবশ্যই মাঝখানে অন্য কোনো ব্র্যান্ডের 150 সিসির কোনো বাইক মিনিমাম 6 থেকে 7 মাস রাইড করতে হবে। নাম্বার 2, আন্ডারওয়েট এবং শর্ট রাইডার যারা মোটামুটি তালপাতার সেপাই, তাহলে রয়্যাল এনফিল্ড বাইক আপনি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন না। ঢাকার জ্যামে বা মফস্বল শহরগুলোতে যেখানে জ্যাম আছে, এই সমস্ত রাস্তায় কিংবা খারাপ রাস্তায় এটা নিয়ে বিপাকে পড়ার সম্ভাবনা আছে, কারণ হান্টার মডেলের ওজন হচ্ছে মিনিমাম 177 কেজি। এর পরের মডেলগুলো আরও বেশি ওয়েটি। শহরে সাধারণত স্লো রাইড করতে হয় এবং জ্যামের সময় রাস্তার বাম পাশ দিয়ে বড় যানবাহনের বাম পাশের খুব সংকীর্ণ জায়গা দিয়ে চলাচল করতে হয় এবং বাম পাশের ওই জায়গাগুলো থাকে কিছুটা ঢালু, যেহেতু রাস্তার বামের শেষ অংশ। আবার অনেক সময় এই সমস্ত বাম পাশের জায়গাটায় বালুর স্তূপ পড়ে থাকে, সুতরাং এই ক্ষেত্রে বাইকের ওজন রাইডারকে অনেক সময় ক্যারি করতে হয় তার হাতের উপর। এজন্য আন্ডারওয়েট বা শর্ট রাইডার হলে বিজি শহরে রয়্যাল এনফিল্ড নিয়ে চলাচল করা কিছুটা কষ্টকর হয়ে যেতে পারে। তার উপর যদি পিলিয়ন থাকে তাহলে তো ভাই শেরের উপর শোয়াশের এমন পরিস্থিতিতে পড়তে হতে পারে। এছাড়াও বিভিন্ন জায়গায় পার্কিং করার সময় অনেকগুলো বাইকের মাঝখান থেকে এই পার্কিং করা অবস্থায় বাইকটা পিছনে নিয়ে আসার জন্য রাইডারের গায়ে অবশ্যই কিছু মাসল থাকা দরকার। আরেকটা সিচুয়েশন হচ্ছে, রাস্তা চলাচল করতে গেলে বড় কোনো যানবাহনের পিছনে দাঁড়ালে অনেক সময় বাইকটা পিছনে নিয়ে আসার প্রয়োজন হয়, তারপর ডানে কেটে যেতে হয়। নর্মাল ওজনের বাইকগুলোই, যেমন 100 বা 110-15 কেজির বাইকই অনেক রাইডারের পিছনে নিয়ে আসতে কষ্ট হয়। বিপদ আপদ তো বলে আসে না, অনেক সময় বাইকের টায়ার যদি লিক হয়ে যায়, সেই ক্ষেত্রে এই বাইক 10-15 গজ ঠেলে নিতেই হালকা গড়নের রাইডারদের অবশ্যই অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তো এই সমস্ত ক্ষেত্রে রাইডার যদি আন্ডারওয়েট হয়, সেক্ষেত্রে রয়্যাল এনফিল্ডের হান্টার মডেলটা তাদের জন্য কিছুটা উপযুক্ত হবে যদি আপনার দীর্ঘদিনের রাইডিং এক্সপিরিয়েন্স থাকে। তো এখনও বাইক ডেলিভারি পেতে অনেকেই অনেক সময় পাবে। এর মধ্যে ওজন বাড়ান এবং জিমে জয়েন করে কিছু মাসেলও গেইন করেন এবং তখন বাইকের সাথে আপনার গেট আপও ভালো লাগবে।
বাজেট সচেতন ক্রেতা আছেন যারা, তাদের জন্য। যারা রক্ষণাবেক্ষণ খরচ কম এমন একটা বাইক চাচ্ছেন, অর্থাৎ বাইকের জন্য বাজেট বেশি অ্যাফোর্ড করতে পারবেন না, হয়তো বাইকটা কিনতে পারবেন বাট বাইকের মাইলেজ একটা বড় ব্যাপার, তাদের জন্য রয়্যাল এনফিল্ড বা হায়ার যে কোনো সিসির বাইক নেওয়াটাই যুক্তিসঙ্গত হবে না। কারণ পার্টসের প্রাইস ছাড়াও মাইলেজ একটা বড় আর্থিক চাপের কারণ হতে পারে প্রতিদিন বাইকিংয়ের জন্য। তো অনেকেই বলতে পারেন যারা নিবে তারা তো বুঝেই নিবে, আসলে বিষয়টা এরকম না। কোম্পানি মাইলেজ ক্লেম করতেছে 35 কিলোমিটার পার লিটার, এটি কিন্তু ইকোনমি মোডে এবং স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট মেনটেন করে এই মাইলেজটা তারা ক্লেম করে। তো এখন তো শহরের জ্যামে বা রাইডারের রাইডিং স্টাইল যদি ঠিক না থাকে তাহলে এই মাইলেজ যে ঠেকবে 20-25 কিলোমিটার পার লিটারে। সুতরাং এমন ক্ষেত্রে যারা বাজেট সচেতন রাইডার আছেন তাদের জন্য অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। এরপর চলে আসতেছে টপ স্পিড ফ্রিক যে সমস্ত রাইডার আছেন। রয়্যাল এনফিল্ড বাইকগুলো টপ স্পিডের দিকে ফোকাস করা বাইক না, সুতরাং যারা সুযোগ পেলেই এক্সপ্রেসওয়েতেই যে টপ স্পিডিং করতে পছন্দ করেন এবং রীতিমতো রেসিং ট্রাক বানিয়ে ফেলেন, তো তাদের জন্য রয়্যাল এনফিল্ডে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। আর যদি ধরে নেন যে আগের স্পিডিং বাদ দিয়ে আপনি জেন্টলি রাইড করবেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য ঠিক আছে। তো কোন বাইকের টপ স্পিড কত এইগুলো খোঁজা যে সমস্ত রাইডার আছেন তাদের জন্য অবশ্যই রয়্যাল এনফিল্ডে একটা ফুল স্টপ দিয়ে দিতে হবে। স্ট্যান্ড বা লেজ কাটা বাইকার, রয়্যাল এনফিল্ড বাইক স্ট্যান্ডবাজি করার জন্য উপযুক্ত না, এবং যে সমস্ত বাইকের পিছনে লেজ কেটে বাউলি মেরে চলাফেরা করেন তো সেই সমস্ত রাইডারের জন্য অবশ্যই রয়্যাল এনফিল্ড উপযুক্ত না। তো এটা রয়্যাল জিনিস, রয়্যাল ভাব নিয়ে যারা জেন্টল রাইড করতে পারবেন বা বাইকটাকে শুধু জেন্টল রাইড করে এনজয় করতে চান তাদের জন্য রয়্যাল এনফিল্ড মেড। লাস্টলি যারা টোটালি কমিউটিং সেগমেন্টের বাইকার বা মার্কেটিংয়ের জব করেন, সারাদিন বাইক নিয়ে এখানে সেখানে যাতায়াত করতে হয় এবং দিনে 5-7 জায়গায় পার্কিং করতে হয়, তাদের জন্য রয়্যাল এনফিল্ড বাইকের মুভেবিলিটি এবং ওজন প্লাস পাশাপাশি মাইলেজ এই ধরনের মার্কেটিংয়ের কাজের জন্য যথেষ্ট সাপোর্ট দিবে না। তো ওভারঅল এখানে আমি রাইডারের বিষয়গুলো তুলে ধরছি, বাইককে নেগেটিভভাবে উপস্থাপন করা অযৌক্তিক, কারণ এটা রয়্যাল ব্র্যান্ড, এটার কাস্টমার সেগমেন্টেশনটাই আলাদা। নিউ রাইডার বা আন্ডারওয়েট রাইডার, বাজেট সচেতন যারা ক্রেতা আছেন, পাশাপাশি টপ স্পিড ফ্রিক এবং স্ট্যান্ড করার জন্য বা বাইকের লেজ কেটে যারা চলাফেরা করা পছন্দ করেন, এবং টোটালি কমিউটার সেগমেন্টের বাইকার, এই ধরনের যারা রাইডার আছেন তাদেরকে অবশ্যই এই অ্যাসিড টেস্টগুলো পার হয়ে সিদ্ধান্ত নিতে হবে। তো পরিশেষে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এটা হায়ার সিসি বাইক। এতদিন যে ধরনের বাইকে রাইডাররা শিফট হয়েছেন, যেমন হোন্ডা হর্নেট ইউজ করছেন সে জিক্সার 150-তে শিফট হয়েছেন, বা কেউ হয়তো 125 কোনো বাইক ইউজ করছেন সে 150 সিসি বাইকে শিফট হয়েছেন। তো এইসব ক্ষেত্রে কমিউটার সেগমেন্টের বাইক বিধায় সহজেই রাইডাররা এই পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে খুব অল্প সময়ে। আর কমিউটার সেগমেন্টের বাইক সাধারণত ওজনে কম থাকে, পিক আপ রেসপন্স স্ট্যান্ডার্ড থাকে এবং ভালো মাইলেজের দিকেও ফোকাস করা থাকে, এবং সিটি ম্যানুভারের জন্য এই বাইকগুলোর ওজন কম থাকে। সিটিতে সহজেই বাইকগুলো ম্যানুভার করা যায় এবং পার্কিং করা যায় এবং চিপাচাপা দিয়ে সহজেই মুভমেন্ট করা যায়। কিন্তু যেহেতু রয়্যাল এনফিল্ড 350 সিসির বাইক এবং সাধারণত লো এন্ড টর্ক স্পেশালিস্ট বাইক, এই ধরনের বাইকে ইনিশিয়াল পিক আপ এবং অল্প রেভে প্রচুর পাওয়ার জেনারেট করে, এজন্য পাহাড় বা উঁচু নিচু রাস্তা এদের জন্য কোনো ব্যাপারই না। তো মূল ব্যাপার হচ্ছে কোনো বাইক থেকে শিফট হওয়ার পরে ক্রেজি না হয়ে 150 সেগমেন্টের বাইক যেভাবে রাইডাররা রাইড করতো ওইভাবে চিন্তা না করে আগে এর ওজন, টার্নিং রেডিয়াস, গিয়ার রেশিও, রেডি পিক আপ, সিটি রাইডের ধরন এবং হাইওয়ে রাইডের বিষয়গুলো আয়ত্তে আনতে হবে। অর্থাৎ এটার সাথে পুরোপুরি আলাদাভাবে রাইডিং স্টাইল অ্যাডজাস্ট করে নিতে হবে। এর আগে কোনো এক্সপেরিমেন্টে যাওয়া উচিত হবে না, যেমন টপ স্পিডিং বা সিটিতে স্পিডে চিপাচাপা দিয়ে বের হওয়ার চেষ্টা, বা বাউলি দিয়ে চলা, স্পিডে কর্নারিং করা, ওভারটেকিং এবং বাইকের এক পাশ ধরে বাইক হাঁটানোর বা পার্কিং থেকে বের করার চেষ্টা করা, এক হাতে ডাবল স্ট্যান্ড করার চেষ্টা করা বা এক হাতে ডাবল স্ট্যান্ড থেকে নামানোর চেষ্টা করা, এই ধরনের কাজগুলো করার আগে অবশ্যই বাইকটার সাথে পুরোপুরি এর ওজনের সাথে আপনাকে অ্যাডজাস্ট হয়ে নিতে হবে।
আরেকটা বিষয় পরিষ্কার করি, এটা রয়্যাল এনফিল্ড 350 সিসি সেগমেন্টের পাওয়ারফুল ইঞ্জিনের বাইক। আর এই বাইক থেকে যদি এই জন্য অন্যান্য কমিউটার সেগমেন্টের বাইক যেমন 150 সিসি সেগমেন্টের বাইকের সাথে এর মাইলেজের তুলনা করে এটাকে লো মাইলেজের বাইক এভাবে বলার কোনো যুক্তিই নাই, কারণ এটা হায়ার সেগমেন্টের একটা বাইক। তো প্রবলেম হচ্ছে রাইডার যদি কমিউটার সেগমেন্টের চিন্তা করে যদি সাধারণ বাইক মনে করে রাইডার আগের বাইকের সাথে সামঞ্জস্য রেখে এর খরচের চিন্তা করে, তাহলে এই রাইডারগুলোই পরবর্তীতে এই বাইকের বদনাম করা শুরু করবে বা ব্যাড রিভিউ দিতে শুরু করবে। এই জন্য শুধু বাইক পরিবর্তন না, মানসিকতারও পরিবর্তন করতে হবে। আর আমরা জাতিগতভাবে একটা বৈশিষ্ট্যের অধিকারী, সেটা হচ্ছে ভালো জিনিসকে আমরা খুব বেশি দিন ভালো রাখতে পারি না। এটার অনেক প্রমাণ আছে, যেমন রাইড শেয়ারিং অ্যাপসগুলোর অবস্থা এখন চিন্তা করেন এরা কোন পর্যায়ে চলে গেছে, তারপরে চিন্তা করুন। বা এছাড়াও ই কমার্স সেক্টরগুলোর কথা চিন্তা করেন। তো এই ধরনের অনেক ভালো বিষয়বস্তু আমরা আসলে খুব সহজেই ঘোলা করে ফেলি। আসলে আমরা ঘোলা পানিতে মাছ শিকার করতে পছন্দ করি। আমি কিছু প্রাসঙ্গিক বিষয় তুলে ধরলাম, এই অ্যাসিড টেস্টগুলো মাথায় রেখে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এখানে অনেকেই হয়তো দালান কোঠা এরকম ট্যাগও দিতে আসবে। আমার সাথে পলাশ ভাই, উনি কোন বাইকটা বুকিং করে আসলো এটা নিয়ে আমার পরবর্তী এপিসোড আসবে। সো স্টে টিউনড। আসসালামু আলাইকুম।